পুলিশের ব্যারিকেড ভেঙে কোটা আন্দোলনকারীদের শাহবাগ মোড় অবরোধ। কাল বিকেলে সব ক্যাম্পাসে বিক্ষোভের ঘোষণা। সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্তন করতে পারে, কোটা পূরণ না হলে নেওয়া যাবে মেধা থেকে হাইকোর্টের রায়ের মূল অংশ প্রকাশ। বিচারাধীন থাকায় কোটা নিয়ে নির্বাহী বিভাগের কিছুই করার নেই বলছে সরকার, জনভোগান্তি কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান। শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলার অভিযোগ ওবায়দুল কাদেরের, ভবিষ্যৎ প্রজন্মকে মেধাশূন্য করতে চায় সরকার, মন্তব্য আমির খসরু। এবং প্রশ্ন ফাঁসের ঘটনায় কর্মকর্তা কর্মচারীর সংশ্লিষ্টতা তদন্তে দুদকে পিএসসির চিঠি, 6 জনকে রিমান্ডে নিতে আদালতে পুলিশের আবেদন। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিনা সিং। কোটা সংস্কার আন্দোলনে আজও উত্তাল রাজধানীর শাহবাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। পুলিশ তাদের বাধা দিলে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় দখলে নেয় আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের যানবাহন চলাচল। বাংলা ব্লকেড কর্মসূচিতে যোগ দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। সহকর্মীদের সহায়তায় জুবাইর রাজিনের প্রতিবেদন। বিকেল 5টার পর শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এভাবেই সামনের দিকে এগিয়ে যায় আন্দোলনকারীরা। পূর্বঘোষিত কর্মসূচির কারণে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই শাহবাগ মোড়ের বিভিন্ন স্থানে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য। 4টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিভিন্ন স্লোগানে শাহবাগের দিকে অগ্রসর হতে থাকেন শিক্ষার্থীরা। তবে শাহবাগ মোড়ে ব্যারিকেড দেয় পুলিশ। এতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কিছু সময় ধস্তাধস্তি হয়। ব্যারিকেড ভেঙে পুলিশ সদস্যদের ঠেলে শাহবাগ মোড় ও মেট্রো রেল স্টেশনের নিচে অবস্থান নেন শিক্ষার্থীরা। পিছু হটতে বাধ্য হন পুলিশ সদস্যরা। এ সময় কিছু শিক্ষার্থীকে পুলিশের সাজোয়া যানের উপর উঠে উল্লাস করতে দেখা যায়। বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। অন্যদিকে মিছিলের একটি অংশ শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বাংলাদেশে কোটা বৈষম্য চাই না, আমরা শিক্ষার্থীরা চাই মেধার ভিত্তিতে চাকরি হোক। স্যার, আমি চাকরি না পাই কিন্তু আমার মেধাবী ভাইটি চাকরি পাক। বাংলাদেশের শিক্ষার্থীরা বারবার প্রতারিত হবার কারণে তাদের যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে, সরকারের প্রতি বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে, এই জন্য কিন্তু শিক্ষার্থীরা দায়ী নন। এই জন্য এই দেশ যারা চালিয়েছেন আগে, এখন যারা চালাচ্ছেন তাদেরই কিন্তু এই দায়টি নিতে হবে। এদিকে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় নীলক্ষেতে আটকে দেয় পুলিশ। পরে মিছিলটি আবারও ঢাকা কলেজের গেটে ফিরে আসে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মিছিল মৎস্য ভবন পেরিয়ে শাহবাগের দিকে আসে। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। এদিকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল সারা দেশের সড়ক মহাসড়ক। বিকেলে কুমিল্লায় বাংলা ব্লকেডে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এতে অন্তত 10 শিক্ষার্থী আহত হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে উত্তাল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো। পুলিশের ব্যারিকেড ভেঙে সড়ক মহাসড়ক রূপ নেয় জনসমুদ্রে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনের সামনে থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে যাওয়ার পথে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে সাংবাদিক সহ আহত হন 10 জন। পরে পুলিশি ব্যারিকেড ভেঙে সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বন্ধ করে দেয় যান চলাচল। এদিন চট্টগ্রামে কোটা বিরোধী বিক্ষোভ মিছিল নিয়ে টাইগার পাস সড়ক অবরোধে গেলে তাদের পথরোধ করে পুলিশ। এ সময় ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সেখানে সৃষ্টি হয় রণক্ষেত্র। পরে 2 নং গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। একই সময় কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় প্রধান ফটকে তালা দেয় পুলিশ। এ সময় তালা ভেঙে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে তারা।
বাংলা ব্লকেট কর্মসূচির সপক্ষে খুলনা কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ে মুজিব চত্বরে অবস্থান নিয়ে নাটক, কবিতা ও গানে গানে কোটা বিরোধী প্রতীকী কর্মসূচি করে তারা। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। বরিশালে বিভিন্ন স্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন কোটা বিরোধীরা। বেলা 4টার পর বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সেই সাথে রংপুরেও একই দাবিতে ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। নতুন কর্মসূচি অনুযায়ী আগামীকাল বিকেল 4টায় সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ মিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাত 8টায় শাহবাগে এই কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান। যেটা হলো যে আমাদের বাধা দেওয়া হলো, ভয় দেখানো হলো, এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন জায়গা থেকে বাসে করে অছাত্র এনে ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের কোনো রাজনৈতিক পক্ষ বিপক্ষ এখানে নাই, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে কোনো ধরনের যদি বাধা দেওয়া হয় তাহলে কিন্তু আমরা দেখবো না কে বাধা দিচ্ছে আমাদেরকে। সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। কোটা বাতিলে 2018 সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেয়া সংক্ষিপ্ত রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত রায়ে বলা হয়, কোনো পাবলিক পরীক্ষায় কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণের স্বাধীনতা থাকবে। সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্ধনও করতে পারবে। বিস্তারিত শামিমা আক্তারের রিপোর্টে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ 56% কোটা বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। আজ সেই রায়ের সংক্ষিপ্ত অংশ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতে পারবে। কোটা পূরণ না হলে শূন্য পদে সাধারণ মেধা তালিকা থেকে নিয়োগ দেওয়া যাবে। এই রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফুঁসে উঠেছে। এরই মধ্যে সর্বোচ্চ আদালত থেকে এই রায়ে স্থিতি অবস্থা জারি করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ, যার ফলে 2018 সালের পরিপত্র বহাল রইল। এই কোটা পদ্ধতিটা বিলুপ্ত ছিল গত 5 বছর থেকে। সেই ক্ষেত্রে নতুন করে এখন জাজমেন্ট না পাওয়া পর্যন্ত এটাকে বন্ধ রাখার জন্য আমরা স্টে চেয়েছিলাম। তো আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাসকো দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে, অর্থাৎ এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। প্রধান বিচারপতি বৃহস্পতিবার আপিল বিভাগের এক শুনানিতে আন্দোলনকারীদের মূল মামলার সঙ্গে পক্ষভুক্ত হওয়ার পরামর্শ দেন। আপনারা আন্দোলনকারীদের তাদেরকে বলেন তারা আদালতে আসুক, আদালতের দরজাতে সবার জন্য খোলা। কাজে আদালতে এসে উনি ওনার আইনজীবীর মাধ্যমে যে কোনো কথা বলতে পারে, গ্রিভান্স চাইতে পারে। ওনার যদি কোনো অপূর্ণতা থাকে, ওনার যদি কষ্ট থাকে, আইনগতভাবে উনি ভিক্টিমাইজ করছে। বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ গত 5 জুন দেয়া রায়ের মূল অংশ প্রকাশ করেন বৃহস্পতিবার বিকেলে। কোটা পুনর্বহালে হাইকোর্টের দেয়া রায় পাওয়ার 3 মাসের মধ্যে সরকারি চাকুরিতে নবম গ্রেড প্রথম শ্রেণী ও দশম থেকে ত্রয়োদশ গ্রেড দ্বিতীয় শ্রেণী সরকারি চাকুরির কোটা পুনর্বহালের নির্দেশনা দেয় হাইকোর্ট। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করছে। আদালতের আদেশ মেনে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি। বলেন, স্পষ্ট তথ্য রয়েছে, আন্দোলনকে ব্যবহার করতে অনেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন। আর জনপ্রশাসন মন্ত্রী জানান, কোটা ইস্যুটি বিচারাধীন থাকায় নির্বাহী বিভাগের এখন কিছুই করার নেই। জয় যাদব জানাচ্ছেন বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা ইস্যুতে সুপ্রিম কোর্টের 4 সপ্তাহের স্থিতাবস্থার পরও রাজপথ ছাড়েনি আন্দোলনকারী শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে কথা বলেন মন্ত্রীরা। দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অযথা রাস্তা আটকিয়ে মানুষের ভোগান্তি না বাড়িয়ে আন্দোলনকারীরা তাদের বক্তব্য আদালতের কাছে তুলে ধরুন। এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনব, কিন্তু শোনারও একটা লিমিট বোধ হয় থাকে।
তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ করছি, তাদের জানিয়ে দিচ্ছি বিশ্ববিদ্যালয়ে তারা যেন ফেরত যান। এই ধরনের হলে ঘোলা পানি তৈরি করার লোকের অভাব হয় না। আমরা তথ্য যেগুলি পেয়েছি অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য এখন কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রী বলেন, কোটা বাতিলের পর কয়েকটি বিসিএসে নারীরা কম সুযোগ পেয়েছে, কয়েকটি জেলাও বঞ্চিত হয়েছে। এই যে কোটা সিস্টেম উঠে যাবার কারণে আমাদের যে নারীদের যে আমাদের সরকারি চাকরিতে অংশগ্রহণ, সে অংশগ্রহণ কিন্তু অনেক কমে গেছে। যেখানে আপনার 38 বিসিএসে নারীরা ছিলেন প্রায় 26% উপরে, সেখানে এই বিসিএসগুলোতে প্রত্যেকটাতেই আপনার কমে গড়ে প্রায় 19% এসছে। এই যে 40 বিসিএসে 59টি জেলা থেকে পুলিশে একটি নারীও আপনার চাকরি সুযোগ পায়নি। তাহলে এইরকম একটা যদি সৃষ্টি হয়, তাহলে একটা অসমতা তৈরি হয়, অনেকগুলি যুক্তির ব্যাপার আছে। তিনি বলেন, কোটার ইস্যুটি এখনো আদালতের বিচারাধীন, ফলে রাজপথে এটি সমাধান হওয়ার নয়। তো বিষয়টি রয়েছে আদালতে, অর্থাৎ আমাদের যে বিচার বিভাগে। তো বিচার বিভাগে যে কোনো বিষয়ে সেখানে যখন থাকে তখন কিন্তু সেই বিষয়টি বিচার বিভাগে নিষ্পত্তি করতে হয়। বিচার বিভাগের বিষয়টি কিন্তু আপনার নির্বাহী বিভাগে বা অন্য জায়গাতে নয়। কোর্টে গেলেন না, যে প্রবলেমটা কোর্টে, সেখানে না গিয়ে যদি রাস্তায় আমরা ব্যারিকেড করি, আমরা ভোগান্তি সৃষ্টি করি, জনদুর্ভোগ সৃষ্টি করি, এটা করা একটা অনুচিত অযৌক্তিক একটি কাজ। কোন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রী। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, হাইকোর্টে বিচারাধীন বিষয়ে আন্দোলন করা বেআইনি। শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে বিএনপি নতুন করে আন্দোলনের পায়তারা করছে বলে অভিযোগও করেন তিনি। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। কোটা ইস্যুতে সরকারি পরিপত্র বাতিলের সিদ্ধান্তে স্থিতাবস্থা জারির পরও আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, হাইকোর্টের স্থিতাবস্থার পরও রাজপথে থেকে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। দেশের সর্বোচ্চ আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা আছে, কোনো প্রকার সম্মান প্রদর্শন না করে আন্দোলনকারীরা পুনরায় তথাকথিত বাংলা ব্লকে নামে কর্মসূচি দিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে। কোনো রাজনৈতিক তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য কোমলমতি ছাত্রছাত্রীদের প্ররোচনা দিচ্ছে। কোটা আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন সেতুমন্ত্রী। বিএনপি সহ কিছু দল প্রকাশ্যে কোটা আন্দোলনের তাদের সমর্থন জানিয়ে আন্দোলনের ব্যর্থতা পেছনে রেখে তারা নতুন করে আন্দোলন করার পায়তারা করছে। সংবিধান অনুযায়ী কোটার প্রয়োজন আছে বলেও মন্তব্য করেন তিনি। সংবিধানে 29 অনুচ্ছেদে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করে, সে উদ্দেশ্যে তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়নের ব্যবস্থা রাখা হয়েছে। চলমান আন্দোলনকে কেউ রাজনীতির ফাঁদে ফেলতে চাইলে আওয়ামী লীগ তা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে বলেও জানান ওবায়দুল কাদের। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। কোটার বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন, তাই আদালতের প্রতি সম্মান দেখিয়ে আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কোটা সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাত্রলীগ শিক্ষার্থীদের দাবিকে সংবেদনশীলভাবে গ্রহণ করেছে। কোটা নিয়ে যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানও চায় ছাত্রলীগ। অভিযোগ করেন, আন্দোলনকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে।
মাধ্যমে সমাধান হচ্ছিল এবং বর্তমান সময়েও যেখানে নির্বাহী বিভাগের পরিপত্র জারি রয়েছে, যেখানে এর আগে 2018 সালের বাস্তবতায় যেটি জারি করা হয়েছিল সেটি যখন পুনর্বহাল হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আন্দোলনকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া, আন্দোলনকে আরো বেশি টেনে হিসেবে লম্বা করার প্রচেষ্টা এবং বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে এক ধরনের মব জাস্টিসের মতো নির্বাহী বিভাগের প্রতি আদেশ জানানো, এটি আমরা মনে করি যে এটি সুচিন্তিত কোনো পরিকল্পনা নয় বলে আমরা মনে করি। ভবিষ্যৎ প্রজন্মকে মেধাশূন্য করতে আদালতকে ব্যবহার করে কোটা বহাল করেছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশান কার্যালয়ে শরিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। ক্ষমতায় টিকে থাকতে বিশেষ গোষ্ঠীকে খুশি করা ছাড়া ক্ষমতাসীনরা অন্য কিছু ভাবছে না বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। ঢাকা কলেজের ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের গুমের 11 দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় বিএনপি নেতারা দাবি করেন, সিংহাসন টিকিয়ে রাখতে দেশে ভয়ের পরিবেশ তৈরি করতে আবার গুম খুনের ঘটনা ঘটাচ্ছে সরকার। গুমের যেটি কালচার তারা চালু করেছিল সেটি মনে হচ্ছে তারা শুরু করেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রীয় অপকর্ম ঢাকতে একের পর এক ইস্যু তৈরি করে যাচ্ছে সরকার। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আদালতকে ব্যবহারের অভিযোগ করেন রিজভী। আপনি না করেছিলেন, পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না, আবার কি বলে যে আদালত থেকে হলো কেন? আমাদের কাছে তো মনে হয় যে প্রধানমন্ত্রী, আওয়ামী সরকার, প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক, অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে। এটাই তো আমরা দেখছি, সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্যে দিয়ে চলে আসে। এই টেলিপ্যাথিক সম্পর্কটা হয় কি করে? এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দল গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম ও গণফোরামের একাংশের সাথে বৈঠক করে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মেধাবী লোকজন যদি তাদের স্থান না পায় দেশ গঠনে, দেশ পরিচালনায়, দেশের উন্নয়নে, সেই দেশটা সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এখানে কে মদত দিচ্ছে, কে মদত দিচ্ছে না, এসব কথা বলে তো পার হওয়ার কোনো সুযোগ নাই। কথা হচ্ছে তাদের আন্দোলনে মেরিট আছে কিনা, তাদের আন্দোলন যুক্তিযুক্ত কিনা, তাদের আন্দোলন সাংবিধানিক কিনা, তাদের আন্দোলন গণতান্ত্রিক কিনা, এই প্রশ্নগুলো বিবেচনা না করে কে মদত দিচ্ছে এই সমস্ত কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এগুলো অনেক হয়েছে দেশে, দেশের মানুষ তাদের কথা কেউ বিশ্বাস করে না। ক্ষমতায় টিকে থাকতে যাদের খুশি করা দরকার তাদের ছাড়া আর কিছু নিয়েই সরকার ভাবছে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ক্ষমতায় যাওয়া এবং থাকার জন্য যেই সহযোগী শক্তিগুলো আছে তাদের বাইরে আমি মনে করি না কারোর জন্য তাদের কোনো দায়িত্ব আছে বলে আমরাও মনে করি না, বাংলাদেশের মানুষও মনে করে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে $43 বিলিয়ন সামরিক সহায়তার প্রতিশ্রুতি নেটোর। প্রতীক্ষিত F-16 পাচ্ছে কিয়েভ। সম্প্রতি প্রশ্ন ফাঁস কাণ্ডে আলোচনায় আসা পিএসসি প্রশ্ন ফাঁসের কথা অস্বীকার করলেও ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে সংস্থাটি। এমনকি সেই অপরাধের দায়ে বহিষ্কার করেছে সংস্থাটির 5 কর্মকর্তাকে। বাতিল করা হয়েছে রেলওয়ের নিয়োগ পরীক্ষাও। এমন দ্বিমুখী কর্মকাণ্ডে বেরিয়ে আসছে সাংবিধানিক প্রতিষ্ঠানটির ভেতরের অস্থিরতার চিত্র। বিশ্লেষকরা বলছেন, প্রতিষ্ঠানটির এমন কাজে অনাস্থা বাড়বে চাকরি প্রত্যাশীদের। আরো জানাচ্ছেন মাঝারুল ইসলাম। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হয় গেল এক যুগে বিসিএস ক্যাডার এবং নন ক্যাডার মিলিয়ে 30টিরও বেশি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসি থেকেই, যার সাথে জড়িত খোদ প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা কর্মচারী। এমন খবর প্রকাশের পরপরই ক্ষোভে ফেটে পড়েন চাকরি প্রত্যাশীরা।
এখন পিএসসির চেয়ারম্যান সাহেব যদি এইটা অস্বীকার করে, আসলে তার দায়িত্বশীলতার জায়গা থেকে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। যেহেতু তিনি পিএসসির চেয়ারম্যান, সেক্ষেত্রে তিনি এই ধরনের গাফিলতি কোনোভাবেই অস্বীকার করতে পারেন না এবং আমরা অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি। এক যুগেরও বেশি এর জায়গাটায় নিয়োগ বাণিজ্য হয়ে আসতেছে এবং খোদ স্বয়ং তারাই সরাসরি সম্পৃক্ত থাকতেছে। তো সেখানে আসলে এটা প্রশ্ন থেকেই যায় এবং এই নিউজটা যেই শুনছে সেই চমকে উঠছে। এতদিন পর্যন্ত আমরা আমাদের জুনিয়রদেরকে বা আমাদেরকে বলে আসছি যে না, আমাদের একটা ভরসার জায়গা আছে, কিন্তু দিন শেষে সেই জায়গাটা যখন এইরকম সর্ষের মধ্যেই ভূত পাওয়া যায়, তখন আসলে আর কিছু বলার থাকে না। যদিও পিএসসির চেয়ারম্যানের দাবি প্রশ্ন ফাঁসের কোনো ঘটনাই ঘটেনি। যে 33টা পরীক্ষার কথা বলা হয়েছে গত 12 বছরের, তো 12 বছরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমাদের অনেকেই কর্মরত এখানে ছিলেন। কোনো দিন ওই পরীক্ষাগুলোর সম্পর্কে পরীক্ষা চলমান অবস্থায় অথবা পরীক্ষার পরবর্তী সময় কখনো কোনো মহল থেকে আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। সুতরাং এটাই প্রমাণিত যে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে হয়েছে। যদি না হতো তাহলে তখনই সেটা উচ্চারিত হতো। নিজেদের দায়মুক্তির কথা বললেও ঘটনা তদন্তে এক যুগ্ম সচিবকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি। এমনকি প্রশ্ন ফাঁসের অভিযোগে জড়িত 5 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করতে দুদকেও চিঠি দিয়েছে তারা। বিশ্লেষকরা বলছেন, প্রশ্ন ফাঁস কাণ্ডে নিজেদের দায় অস্বীকার করতে পারে না সংস্থাটির চেয়ারম্যান। তাই দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বাতিল করা উচিত ফাঁসকৃত প্রশ্নের নিয়োগ পরীক্ষাও। তবে এটা অসম্ভব, সম্পূর্ণ অসম্ভব সেটা মনে করি না। যদি যে প্রক্রিয়াটা শুরু হবে এখন, এই অনুসন্ধান তদন্ত প্রক্রিয়া, সেটি যদি সুষ্ঠু এবং পর্যাপ্ত রোবাস্টলি করা যায়, তাহলে এই যে ফাঁসের ফলে, প্রশ্ন ফাঁসের ফলে তার সুবিধাভোগী হয়ে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং নিযুক্ত হয়েছেন তাদেরকেও চিহ্নিত করা সম্ভব। সেক্ষেত্রে তারা কিন্তু দায় এড়াতে পারবেন না, কারণ তারা এখানে জালিয়াতির একটা অংশীদার হয়েছেন। চাকরি প্রত্যাশীরা বলছেন, পিএসসির চেয়ারম্যান একদিকে প্রশ্ন ফাঁসের কথা অস্বীকার করছেন, অন্যদিকে অভিযুক্তদের বহিষ্কার করছেন। এতে করে প্রতিষ্ঠানটির প্রতি তাদের আস্থা আরও কমবে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 5 জনের বিষয়ে প্রশ্ন ফাঁসের ঘটনায় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছে পিএসসি। এমন তথ্য জানিয়ে পিএসসি চেয়ারম্যান বললেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। অন্যদিকে দুদক আইনজীবী খুরশিদ আলম খান জানান, দুর্নীতি দমন কমিশন যে কোনো অভিযোগ যাচাই বাছাই করে অনুসন্ধান করতে পারে। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসি সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর স্বীকারোক্তিতে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত অনেকের নাম প্রকাশ করেছেন। গ্রেপ্তার 17 জনের মধ্যে স্বীকারোক্তি না দেয়া 11 আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছে সিআইডি। তাদের সম্পর্কে খোঁজ নেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে পিএসসির 5 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছে। আবেদ আলীর দেয়া তথ্যে জানা যায়, সর্বশেষ 45তম বিসিএস এর প্রশ্ন ফাঁসেও জড়িত ছিলেন তিনি। স্বীকারোক্তিতে আরও জানিয়েছেন, বিসিএস এর প্রশ্নের পাশাপাশি পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ে নন ক্যাডার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে চক্রটি। এ অবস্থায় দুদক আইনজীবী জানান, যে কোনো অভিযোগ যাচাই বাছাই শেষে দুদক আইন 2004 এর আওতাভুক্ত হলে সেই বিষয়ের অনুসন্ধান করবে দুদক। ওনারা যদি সত্যিকারভাবে দিয়ে থাকে চিঠি, এবং চিঠির মধ্যে যদি তথ্যপাত্র থাকে এবং সেটা যদি তফসিলভুক্ত অপরাধের আওতায় পড়ে, অবশ্যই দুর্নীতি দমন কমিশন সেটা যাচাই বাছাই করে অনুসন্ধানের জন্য সেটা পাঠাবে। ওনার আইনের আওতায় যদি পড়ে, কমিশনের আইন 2004 আওতায় পড়ে, অবশ্যই উনি যাচাই বাছাই করবে। স্বীকারোক্তিতে আবেদ আলী বলেছেন, তার অন্যতম সহকারী পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। ঢাকা উত্তর সিটির মেয়রের মেয়াদ 4 বছর শেষ হলেও হাতিরঝিল লেক সংলগ্ন সড়কের কোনো উন্নয়ন হয়নি। গুদারাঘাট থেকে মানারাত ইউনিভার্সিটি পর্যন্ত অংশে তৈরি হয়েছে খানাখন্দ, আর বৃষ্টির পানি জমে খানাখন্দে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ।
সড়কের অবস্থা দেখে বোঝার উপায় নেই এটি অভিজাত এলাকা গুলশানের পাশে। লেকের পূর্ব পাশের এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় তৈরি হয়েছে খানাখন্দ। এতে অনেকটাই চলাচল অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টি হলেই সড়কের খানাখন্দে জমে পানি, গর্তে পড়ে প্রায় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। আপনার হাঁটু পর্যন্ত পানি হয়ে যায় রাস্তায়, এয়ার ফিল্টার পানিটা ইঞ্জিন আপনার নষ্ট হয়ে যায়, অনেক টাকা লাগে মালিক মহাজনের। আর মানুষজন তো প্রচুর গাড়ি চলে, কিন্তু গাড়ি চলা সত্ত্বেও এখানে কেউ খেয়াল নেয় না। মানে বর্তমান যে সিচুয়েশন, যে বন্যার পানি বা একটা হালকা বৃষ্টি হলে যে পরিমাণ যেখানে ভরে যাচ্ছে, পানি দেওয়ার কোনো ড্রেন নেই, ড্রেনগুলো কোনো পরিষ্কার নেই। তারপর হচ্ছে গাড়ি ঘোড়া যাত্রী নিয়ে, স্কুল ছেলে মেয়েদের নিয়ে যারা একটু রিক্সায় থাকে তারা হুট করে পড়ে যাচ্ছে। তো এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এদিকে এই রাস্তায় বৃষ্টি হইলে চলাফেরা করা যায় না, আবার গাড়ি ঘোড়া দিয়ে চলাফেরা করা যায় না। তাদের অভিযোগের সত্যতা মেলে 10 মিনিটের বৃষ্টিতেই। পানিতে ডুবে থাকায় বোঝার উপায় নেই কোথায় আছে খানাখন্দ। এইটার অবস্থা মনে হয় যে আজকে 4 বছর ধরে এরকম, মানে এত খারাপ এই রাস্তা। এই রাস্তার দিয়ে কোনো খেয়ালই নেই। অনেক সমস্যা, গাড়ি বিশেষ করে বাইক চালাতে রাস্তাতে খানাখন্দরগুলো আছে, এগুলোতে খুব সমস্যা করে, প্রবলেম করে। পানি নিষ্কাশনের কোনো ভালো ব্যবস্থা নাই, প্লাস রাস্তাটা মনে করেন যে বাঙ্গার উপরেই আছে, ভাঙতে আজকে এই পর্যন্ত এখনো বাঙ্গার উপরে আছে। প্রতিদিন আপনার একটা না একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তায়। রাস্তার কথা কি বলবো, আর 4 বছর ধরে চলাচল করে এই রাস্তার কোনো পরিবর্তন, দিন দিন অবনতি, কোনো পদক্ষেপ নেই এই রাস্তায়। গাড়ি নিয়ে চলাচল করার সমস্যা, লোকজন হাঁটাহাঁটির সমস্যা, প্রচুর সমস্যা। এ ব্যাপারে কাউন্সিলরের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। ভোগান্তি লাঘবে দ্রুত সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। এশিয়া কাপ সামনে রেখে বিকেএসপিতে নারী দলের অনুশীলন, ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে জ্যোতি মারুফারা। বৃষ্টি হওয়ায় আবারও অবনতি হয়েছে কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর ও পঞ্চগড়ের বন্যা পরিস্থিতি। এতে টানা 2 সপ্তাহের বন্যায় নাকাল এসব এলাকার দুর্গতরা। এরই মধ্যে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। তবে মৌলভীবাজারে পানি কিছুটা কমলেও বেড়েছে ভোগান্তি। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। টানা 2 সপ্তাহের বন্যায় নাকাল উত্তরাঞ্চলবাসী। কুড়িগ্রামে এখনো সড়কে হাঁটু পানি, বাড়িতে কোমর পানি, তাই দুর্ভোগের সীমা নেই এখানকার বানভাসীদের। জেলায় 4 শতাধিক গ্রামের প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী। এসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। সেই সঙ্গে যাতায়াতেও বেড়েছে ভোগান্তি। জায়গায় আসমু, আমরা মেইন রাস্তা আসমু, আসার কোনো বুদ্ধি নেই, এই পানি পাড়ে আসা লাগে, খুব সমস্যার মধ্যে আছি, কোনো ত্রাণও ঢোকে নেই যাবত এদিকে। চলাচল এবার বর্তমান খুব অসুবিধার মধ্যে আছে। জামালপুরে এখনো পানিতে তলিয়ে অনেক এলাকা। টানা 2 সপ্তাহের বন্যায় দুর্গত এলাকায় বানভাসীদের অনেকেরই দিন কাটছে অনাহারে অর্ধাহারে। সেই সঙ্গে গবাদি পশু নিয়েও চরম বিপাকে পড়েছে তারা। এমন পরিস্থিতিতেও সরকারি ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ দুর্গতদের। চেয়ারম্যান আত্মসাৎ করে খেতে আছে, মেম্বার আত্মসাৎ করে খেতে আছে, ব্লক সভাপতি আছে ওনারা খাইতে আছে, কারো বলতে কারো লক্ষ্য নাই, পোলাপান না খায় মরতে আছে, স্কুল কলেজ স্কুল বন্ধ। সভাপতি এখন পর্যন্ত কোনো একটা লোকের কাছে খোঁজ খবর নেই। অনেক গরিব মানুষ আছে, আপনারা দেখেন, না খায় মরতে আছে। এদিকে পঞ্চগড়ে ভারী বৃষ্টি হওয়ায় আবারও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতি। এতে প্লাবিত হয়েছে নতুন এলাকা, তলিয়ে গেছে ফসল। চরম দুর্ভোগে এখানকার বানভাসীরা। একবার বন্যা হয়েছে, বন্যার পরে গাড়ার পরে সব নষ্ট হয়ে গেছে, আবার পুরানা রুয়া লাগা হয়েছে, লাগার পরে আবার বন্যা হয়, তারপরে বীজ পাওয়া যাওয়া নেই। পানিবন্দী হয়ে আসি, চুলা ব্যবহার করতে পারি না, টিউবওয়েল ব্যবহার করতে পারি না, বাথরুম যাইতে পারি না, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট। বাচ্চা কাচ্চা মাদ্রাসা স্কুল কিছু যাইতে পারে না, রাস্তায় পানি। আর এই দুঃখজনক ব্যাপারে আমরা যে কষ্ট করে হাঁটতেছি, আমাদের পা গুলো পর্যন্ত খাই ফেলতেছে। যমুনা নদীর পানি বাড়ায় আবারও অবনতির দিকে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি। জেলায় পানিবন্দী প্রায় লাখো মানুষ। পানিতে তলিয়ে থাকায় যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন বানভাসীরা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। এদিকে মৌলভীবাজারে বাড়ি থেকে নামতে শুরু করেছে পানি। এতে নতুন করে কাদামাটি বাড়িয়েছে সংকট। দুর্গত এলাকায় চর্মরোগ সহ বেড়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। চলাচলেও স্থানীয়দের পড়তে হচ্ছে ভোগান্তিতে। ফারিয়া ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারে আবারও পাহাড় ধসে মারা গেছেন 2 জন। ভারী বর্ষণের কারণে বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। এ নিয়ে 1 মাস অর্ধশতাধিক পাহাড় ধসের ঘটনায় মারা গেছে
16 জন। জনপ্রতিনিধিরা বলছেন বারবার সতর্ক করার পরও পাহাড় ছাড়ে না বসবাসকারীরা। সহকর্মী সৌরভ দেবের রিপোর্ট। কক্সবাজার শহরের শিকদারপাড়া সকালে পরিবারের সদস্যদের জন্য নাস্তা বানাচ্ছিলেন জমিলা বেগম, কিন্তু সে নাস্তা আর বানানো হয়নি খাওয়াও। তার আগেই পাহাড় ধসের মাটি চাপায় প্রাণ হারান জমিলা। আর শহরের পলাংকাটা এলাকায় মাটির দেয়াল চাপায় মৃত্যু হয় শিশু হাসানের। হঠাৎ মতে পার একটা বছর আমি ড্রেনের থেকে ধুয়ে দিচ্ছি, একটা সরাত থেকে ধোয়ানোর পর আমার ওয়ার ছিল ভিতরে পাকঘরে রান্না করছিল। ওই সময় ওনাকে ডাক দিয়েছি, দেখি পাটা ঘুরে চলে আসে, তখন আমরা হাত করা নেই। জামাই হদা জমিরা নের হয়ে চুক্তি চুক্তি ভাত দিয়ে তারা খাইবার লারিওয়া তো হয় মতো গহদাই নেলে হয়ে গেছে নি ভাজি দিকে রাত্রের মধ্যে পাড়া আগে নেলি না ভাত মাইয়া পর প্রায় দেড় ঘন্টা মাটি কাটা হয়েছে। এরপরে তাকে মাটির নিচে থেকে কুড়ানো আনা হয়েছে। কক্সবাজারের পাহাড়ের পাদদেশে প্রায় 2.5 লাখ মানুষের বাস। ফায়ার সার্ভিস বলছে নিয়মিতই এসব মানুষকে সতর্ক করা হলেও নিরাপদ আশ্রয়ে যায়নি কেউ। অতিবৃষ্টি এবং ভারী বর্ষণের কারণে পাহাড় ধস হতে পারে। আপনারা যারা যদি বৃষ্টিও কমে যায় আপনারা পরে আসেন, এরপর আপনারা যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে এগুলো নিয়ে যান, আপনারা নিরাপদ স্থলে গ্রহণ করে। আমরা মানুষকে এইভাবে করে যারা বসবাস করছে তাদেরকে বোঝানোর জন্য আমরা চেষ্টা করছি। পৌর কর্তৃপক্ষ দুষছে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। সচেতন করার পরও না যাওয়ায় বাড়ছে দুর্ঘটনা। নিরাপদ আশ্রয় কেন্দ্র আমরা যেই খোলা হয় সেখানে নিয়ে যাওয়ার জন্য চলে যাওয়ার জন্য আমরা তাদেরকে বলে থাকি। তো তদ্রূপ আমরা ভারী বর্ষণ হলে আমরা এই কাজটি করে থাকি, কিন্তু মানুষ কর্ণপাত করে না। মানুষ তারা নিজেদের বাসস্থান ছেড়ে কোথাও যাওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করে না। তারই প্রতিফলন ঘটেছে আজকের এই পাহাড় ধসে নিহত হওয়ার মধ্য দিয়ে। এদিকে বিকালে ঝিলং যায় পাহাড় ধসে মৃত্যু হয় আরও এক নারীর। গেল 1 মাসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন স্থানে পাহাড় ধসে প্রাণ গেছে 16 জনের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো 2 জন। বৃহস্পতিবার রাতে শেরপুর উপজেলার ধরবকাব এলাকার ঢাকা বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে বগুড়ার শেরপুরে যাওয়ার পথে সিএনজি অটোরিকশাকে চাপা দেয় একটি ট্রাক। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়ে হতাহতের এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত 4 জনের 3 জনই একই পরিবারের সদস্য। দেখছেন সংবাদ রাত।